পায়ের তলায় সর্ষে, জানি না কাকে বলে। তবে আমার মাঝে মাঝে এদিক ওদিক বেরিয়ে চলে যেতে ইচ্ছা করে, কখনো পায়ে হেঁটে, কখনো বা দু চাকায়, বা কখনো ট্রেনে, কখনো সবান্ধবে, কখনো পরিবারের সাথে, বা কখনো একা। তো এবার ঠিক করলাম আসামের দিকটায় যাব। আসামের কোথায়? মানস ন্যাশনাল পার্ক। যাবেন নাকি আমার সাথে? চলে আসুন, আমরা ঘুরে আসি একটু মানস ন্যাশনাল পার্ক থেকে। আবার একটা ছুটির দিন, আর আবার বেরিয়ে পড়লাম। তবে এইবার প্ল্যানটা একটু ঘেটে গেছে মিন্স, প্ল্যান ছিল আজকে সকাল মিন্স ভোরবেলায় বেরোবো। আর আমার সঙ্গে আরেকজন যাবে, আমার এক কলিগ, তিনি ট্রেনে যাবেন। ট্রেনে গিয়ে এনজিপিতে একসঙ্গে মিট করবো, আমি এদিকে বাইকে করে যাব। কিন্তু সকালবেলা একটু অসুবিধে হয়ে গেল, আমার মেয়ের একটু শরীরটা খারাপ ছিল, যার কারণে বেরোতে পারবো না, এটাই ঠিক ছিল। কিন্তু পরের দিকে ঠিক করলাম না, এখন শরীরটা একটু ঠিক আছে, সুতরাং এবার বেরোনো যায়। এবার অলরেডি ওনার ট্রেন চলে গেছে, তো ঠিক হলো যেটা যে উনি তাহলে এখানে আমার সঙ্গে বাইকেই যাবেন। তো সেটা ঠিক করতে করতে এই এখন প্রায় 11:30 বাজে। তো আমি এখন ওনাকে বালিতে যাচ্ছি, বালি থেকে ওনাকে নেব, বাইকে তুলবো, তারপরে আমরা রওনা দেবো। কিন্তু এর ফলে যেটা হলো, আমাদের পৌঁছতে দেরি হয়ে যাবে আজকে। তো এনজিপি কোনো মতেই পৌঁছতে পারবো না কোনো অবস্থাতেই। তো দেখা যাক, যত দূর যাওয়া যায় তত দূরই যাই, অসুবিধে নেই, তারপর দেখা যাবে। এই যে প্রীতিদা চলে এসছে, মোটামুটি গাঁট ফাট বাঁধা সাদা করছে। এরপর আমরা প্রীতিদার লাগেজটা এখানে অ্যাডজাস্ট করতে হবে, তারপরে রওনা দেবো। লাগেজটাও অ্যাডজাস্ট করতে হবে, জিনিসপত্র আবার নতুন করে বাঁধা ছাঁটা করে এই যে বালি থেকে বেরিয়েছি। 12:20 বেজে গেল বেরোতে। আর ওই সামনে দক্ষিণেশ্বর মন্দির দেখা যাচ্ছে। আমরা একটু উল্টো দিকে আমাকে আসতে হয়েছে, তো যাই হোক, তো আবার ওই দিকে চলে যাচ্ছি। তো এবারে যে রাস্তাটা ধরবো, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, ধরে বড় জাগুলি চলে যাব। বড় জাগুলি থেকে তারপরে NH-12 যেটা, সেটাকে ধরে নেব। আলটিমেটলি কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরেই যাব, তারপর ডান দিকে বেঁকে গিয়ে আমরা বড় জাগুলিতে যাব। বড় জাগুলি থেকে NH-12 ধরবো। তো বারাসাত হয়ে ঘুরে গেলাম না এই কারণেই যে বারাসাত হয়ে ওদিকে রাস্তাটা কিছুটা খারাপ, মানে বড় জাগুলির আগে বেশ কয়েক কিলোমিটার, 14-15 কিলোমিটার রাস্তা বেশ খারাপ। আর যেহেতু ওটা 4 লেনের রাস্তা নয়, সেই কারণে ওই রাস্তা ধরে গেলাম না। এখান থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে গিয়ে ডান দিকে বেঁকে গিয়ে আমরা বড় জাগুলি ধরবো, এটাই টার্গেট। আলটিমেটলি ফুলিয়া ক্রস করে গেলাম। এখন কৃষ্ণনগর এখনও বেশ কিছুটা, প্রায় 20 কিলোমিটার মতো আছে। পলাশি ঢুকে পড়েছি, আর ওই যে সামনে দেখা যাচ্ছে পলাশির গেট। পলাশির গেট, কিন্তু আজকে আমরা পলাশির ওই দিকটা যাব না, কারণ আমাদের টার্গেট সেইটা নেই। তো পলাশির গেটটা এখান থেকে দেখা যাচ্ছে। বহরমপুর শহরকে ডান দিকে রেখে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। ওদিকে সূর্য অস্তগামী সূর্যের আলোয় চলেছি। এখনও যা রৌদ্র আছে, মোটামুটি আরও কিছু সময় 15-20 মিনিট থাকবে। আর সামনে গঙ্গা পার হব, গঙ্গার উপর দিয়ে যে বাইপাসটা হয়েছে, গঙ্গা ক্রস করছি আমরা এই বহরমপুর বাইপাসে। একদম চমৎকার সূর্যাস্তের পরিবেশে গঙ্গা ক্রস করছি। জয় মা গঙ্গা। ফরাক্কার আগে আই লাভ ফুড এক্সপ্রেস, এখান থেকে একটু খাওয়া দাওয়া করলাম, একেবারে ডিনার করে নিলাম। তার কারণ
কত দূর যাওয়া যাবে সেটা ঠিক নেই, সেই কারণে একেবারে ডিনার করে দিলাম। পেট ভর্তি হয়ে থাকলে সুবিধে। এই যে একদম হাইওয়ের ধারে আই লাভ ফুড এক্সপ্রেস, ভালোই খাওয়ার দাওয়ার কোয়ালিটি বেশ ভালোই। পর একটা ব্রিজ ক্রস করছি, প্রায় 8:30 বাজে। প্রচণ্ড জ্যাম এবং এই কোনো রকমে একটু একটু করে গাড়ি যাচ্ছে, আমরাও আস্তে আস্তে এগুচ্ছি। এত জ্যামে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে। পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে আর আমরা জ্যামের মধ্যে দিয়ে হেলতে দুলতে যাচ্ছি। সকাল 8:30 বাজে, এই আবার বেরিয়ে পড়লাম রায়গঞ্জ থেকে। তো টার্গেট ওই মানুষই আছে এখনো পর্যন্ত, টার্গেট কমায়নি। আর অনেক রাত্রে প্রায় 11:30 নাগাদ রায়গঞ্জ এসে ঢুকেছি। হোটেল অ্যাম্বাসি, একদম মানে পুরনো যেটা NH-12, যেটা রায়গঞ্জ শহরের মধ্য দিয়ে গেছে, সেখানে হোটেল অ্যাম্বাসিতে ছিলাম। রাতটা খারাপ নয়, ওই রাত কাটানোর জন্য ঠিকই আছে। রুম চার্জ দিল 1000 টাকা, যদিও এসি ছিল। আর এই যে পাশ দিয়ে চলে যাচ্ছি, কুলিক পাখিরালয়ের পাশ দিয়েই চলে যাবো গিয়ে NH-12-এর যে প্রধান অংশ, যেটা বাইপাস করেছে, সেখানে গিয়ে উঠে পড়বো। তো দেখা যাক কত দূর এগোনো যায় সামনে। রায়গঞ্জ বাইপাসের আর একটা দিকের প্রান্তে আমরা উঠে যাচ্ছি। তো মানুষ এখান থেকে দেখাচ্ছে 471 কিলোমিটার। কনস্ট্যান্ট চালালে তা প্রায় 10.5 ঘন্টা লাগার কথা। এখন পৌঁছাতে মাঝখানে তো রেস্ট নিতেই হবে। পৌঁছাতে হয়তো 9টা 9:30 বেজে যাবে। দেখছি, টার্গেট করছি যদি অ্যাডভান্স কোনো একটা হোমস্টেকে বুক করা যায়। নর্মালি তো আমি অ্যাডভান্স বুকিং করি না, কিন্তু যেহেতু রাত্রে হয়ে যাচ্ছে ভাবছি কোনো একটা জায়গায় অ্যাডভান্স বুকিং করব একদিনের জন্য হলেও, সো দ্যাট আমাদের রাত্রে হয়ে গেলেও সমস্যা হয় না। তো আবার এই যে হাইওয়েতে উঠে পড়লাম। তো দেখা যাক, চলুন কত দূর যাওয়া যায়। সকালে ঝকঝকে আলোয় ডালখোলার দিকে চলেছি। আর এই সময় রাস্তার অবস্থাটাও খুবই ভালো, সুতরাং বেশ জোরেই টানা যাচ্ছে গাড়ি। কিষানগঞ্জ পার হয়ে তারপরে একটা A1 রেস্টুরেন্ট আছে, মানে রেস্টুরেন্টের নাম A1। ওখান থেকে একটু ব্রেকফাস্ট করলাম, পুরি সবজি। তো তারপরে আবার বেরিয়েছি। এই প্রায় 10:30 বেজে গেছে, 10:30 না, 10:53। আর এর ফাঁকে একটা কাজ করে রাখলাম, একটু এগিয়ে রাখলাম, যেহেতু পৌঁছতে রাত হবে। আমাদের মানুষের গেটের একটা হোমস্টে একটু কথা বললাম প্রাথমিকভাবে। একটু রেটটা বেশি বলছেই আমার মনে হচ্ছে, আর 2500 টাকা বলছে। অবশ্য ব্রেকফাস্ট ফ্রি দেবে। আর স্পটে গিয়ে করলে হয়তো আর একটু কম হতো। দেখি, এখানে যেটা অসুবিধা হচ্ছে, পৌঁছতে অনেকটা রাত হয়ে যাবে, যেহেতু প্রায় 7 ঘন্টার বেশি লেটে চলছি। সুতরাং পৌঁছতে তো রাতই হয়ে যাবে। এই কারণেই একটা চিন্তা। আমরা দার্জিলিং জেলার বিধাননগর জায়গাটা ক্রস করছি। দুপাশে চমৎকার চা বাগান আর তার মধ্য দিয়ে রাস্তাটা ভালোই, কিন্তু এবারে দেখলাম যে হাইওয়েতে কিন্তু বেশ কিছুটা খারাপ রাস্তা। তো যাই হোক, যার ফলেই দেরি হচ্ছে গাড়ি চালাতে। দুপাশে চা বাগানের মধ্য দিয়ে গাড়ি চালাতে কিন্তু বেশ মজাই লাগছে। ময়নাগুড়ি প্রায় চলে এসছি। ময়নাগুড়িতে খাবো, কারণ প্রায় এখন 1:46 বাজে দুপুর। তো খাওয়ার সময়ও হয়ে গেছে, লাঞ্চটা সঠিক সময় করা দরকার। আর ফুলবাড়ি থেকে যে বাঁদিকে বেঁকলাম, বেঁকার পরে
কিছুটা জায়গা রাস্তা একটু খারাপ, কিন্তু আদারওয়াইজ রাস্তা কিন্তু খুব সুন্দর এখনো পর্যন্ত। সামনে রাস্তা কীরকম দেখা যাক, কিন্তু এখনো পর্যন্ত রাস্তা কিন্তু বেশ ভালো পেয়েছি। ফুলবাড়ির পর থেকে মুখটাতে একটু খারাপ, তারপর থেকে রাস্তাটা কিন্তু বেশ সুন্দর, 4 লেনের সুন্দর রাস্তা। তিস্তা ক্রস করছি, তো ওপারে একটু পরেই ময়নাগুড়ি। আর বেশ চওড়া কিন্তু তিস্তা, এখানে বেশ চওড়া মানে ভালো রকমই চওড়া। আর ওই বাঁ দিক দিয়ে তিস্তার উপর দিয়ে রেল লাইনটা চলে গেছে। আর আমরা আস্তে আস্তে ময়নাগুড়ির দিকে এগুচ্ছি। ময়নাগুড়ির পার হয়েই ইন্ডিয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সেখান থেকে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে নিয়ে আবার চলেছি মানসের পথে। আলটিমেটলি হোটেলটা বুক করলাম, মানে একটা হোমস্টে বুক করলাম এই কারণেই যে এই মুহূর্তে দেখাচ্ছে আমার মানস পৌঁছাতে, যদি কনস্ট্যান্ট গাড়ি চালাই তাহলে বাজবে 9:30। ওটা যেহেতু একটু মাঝে রেস্ট নিতে হবে, ওটা 10টা 10:30 বাজবেই পৌঁছাতে। সুতরাং অত রাত্রে যেহেতু পৌঁছাবো, সেই জন্য একটা হোমস্টে বুক করলাম, কথা বললাম, রাত্রের ডিনারের অর্ডারটাও দিয়ে রাখলাম। কারণ রাস্তা যদি আবার খারাপ হয় তাহলে ওটা 10টা 10:30টা 11টাও হয়ে যেতে পারে, এই কারণেই করে রাখা। আর আগামীকাল মানুষে সাফারি করার ইচ্ছা আছে। আর এখন আপাতত টার্গেট দিনের আলো থাকতে থাকতে ওয়েস্ট বেঙ্গল ক্রস করে যাওয়া, পার হয়ে আসাম বর্ডারে প্রবেশ করা, এটাই আপাতত টার্গেট। তো সেই টার্গেট নিয়েই চলছি। দেখা যাক সামনে কি হয়। ধূপগুড়ি ক্রস করার পর এরকম কিন্তু সিঙ্গেল লেনের রাস্তা। সিঙ্গেল লেনের রাস্তা বলে যেহেতু একটু দেরি হচ্ছে, রাস্তা ভালো কিন্তু রাস্তাটা হচ্ছে সিঙ্গেল লেনের। দেখা যাক আবার 4 লেনের রাস্তা কখন পাই। 4 লেনের রাস্তা পেলে আর একটু তাড়াতাড়ি যেতে সুবিধা হবে। দেখা যাক সামনে কোথায় 4 লেনের রাস্তা পাওয়া যায়। এখন আবার বেশ চওড়া রাস্তা পেয়ে গেলাম, বেশিটা নয়, ওই ধূপগুড়ি থেকে 10-12 কিলোমিটার আসার পরেই আবার বেশ চওড়া রাস্তা পেয়ে গেলাম। মাঝখানে ডিভাইডার নেই, কিন্তু না থাকলেও বেশ চওড়া রাস্তা, 4 লেনের রাস্তার মতোই চওড়া। মাঝখানে যদি ডিভাইডার থাকতো তাহলে এটা 4 লেনের রাস্তার মতোই চওড়া দেখাতো, বেশ ভালো। সুতরাং ভালোই গতিতে এগোনো যাচ্ছে। কিন্তু যদিও সামনে আবার দেখা যাচ্ছে রাস্তা সেই আগের মতোই সরু হয়ে গেছে, 2 লেনের রাস্তা। এইভাবেই চলবে। তবে এই রাস্তা চারিপাশের সৌন্দর্য কিন্তু বেশ ভালো, বেশ ফাঁকা, গাছগাছালি পরিপূর্ণ, কষ্ট হয় না, যেটা চোখেরও শান্তি আর মনেরও শান্তি। আলিপুরদুয়ার ক্রস করে গেলাম। তো রাস্তা এদিকে খুব খারাপ, বলতে 4 লেনের রাস্তা নেই বলা যায়। আর তার উপরে যে যে অংশটা সেটাও অত্যন্ত খারাপ। এখন আবার 4 লেনের চমৎকার হাইওয়ে পেয়ে গেছি, কারণ গাড়িটাকে আবার টানতে পারছি। তো এই মুহূর্তে দেখাচ্ছে মোটামুটি আমাদের টাইম লাগবে 10:15 পৌঁছাবো। তো দেখা যাক কখন পৌঁছাই। তবে আমার ইন্টেনশন বলছে এটা 11টার কাছাকাছি বেজে যাবে। আমরা এই সন্ধ্যে 6:30টার সময় ওয়েস্ট বেঙ্গল আসাম বর্ডার এখন ক্রস করে আসামে প্রবেশ করছি। শঙ্কোষ রিভারের ওপরে যে ব্রিজ সেটার ওপর দিয়ে যাচ্ছি। তো এখন রাস্তা ভালো, সুতরাং গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে না। শঙ্কোষ ক্রস করে গেলাম আর আসামে ঢুকে গেছি। ফেরার সময় যদি দিনের বেলা থাকে তাহলে এখানে ছবি টবি তোলা যাবে, ফটো সেশন। কিন্তু এই মুহূর্তে তো একেবারে রাতের অন্ধকারেই যাচ্ছি। আসামে ঢুকে গেছি। তো আলটিমেটলি বেশ ভালো ফিলিংস হচ্ছে যে আমার বাকেট লিস্টটা আরেকটা স্টেটে ঘোরার যে লিস্ট, সেটা আরেকটা স্টেটকে টাচ করলাম।
আমাদের ডেস্টিনেশন এখনও 152 কিলোমিটার দেখাচ্ছে। বঙ্গাইগাঁও আসামের অয়েল রিফাইনারির জন্য বিখ্যাত। তো এই যে বাঁদিকে সব অয়েল রিফাইনারির আলো লাইট দেখা যাচ্ছে। এখন এখানে ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ বাতাসে পেট্রোলিয়াম জাত দ্রব্যের গন্ধ কিন্তু প্রচুর কটু গন্ধ বেরোচ্ছে এখানে। এই যে মানস রিভার ক্রস করছি। মানস রিভার ক্রস করার সাথে সাথে এই দিকে উপরের দিকে পাহাড়ের কোলে কোলে মানুষের অভয়ারণ্য কিন্তু আরম্ভ হয়েছে। যদিও আমরা যেখানে যাব, যে এন্ট্রি পয়েন্টে, সেটা এখান থেকে এখনও 58 কিলোমিটার। তো যাই হোক, এই যে আরও পাহাড়ের ওপরের দিকে মানস অভয়ারণ্য আরম্ভ হয়েছে। আর আমরা চলেছি বরপেটা রোডের দিকে। বরপেটা রোড থেকে বাঁদিকে বেঁকে যাব আমাদের রাস্তা। তো এখন প্রায় বাজে 9:08। এখনও 58 কিলোমিটার, 1 ঘন্টার উপরে লাগবে আমাদের যেতে। ভিন রাজ্যে এসে এরকম চমৎকার নির্জন আলোকসজ্জিত রাস্তায় বাইক চালানো সত্যি স্বপ্নের মতো লাগছিল। বরপেটা রোডে ঢুকে গেলাম। তো হাইওয়ে ছেড়ে দিলাম এখান থেকে। বরপেটা রোড এখান থেকে 21 কিলোমিটার মতো রাস্তা। আর এই রাস্তাটা একটু ভেতরের রাস্তা। তারপরে কিছুটা খারাপ রাস্তাও আছে, যার জন্য গুগল ম্যাপে 20 কিলোমিটার রাস্তা 40 মিনিট দেখাচ্ছে। কারণ নিশ্চয়ই রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয়। যাই, দেখলেই বুঝতে পারবো। বরপেটা রোডের পরে যেটা অনুমান করছিলাম, গুগল ম্যাপে যেহেতু টাইম যথেষ্ট বেশি দেখাচ্ছে, রাস্তা বেশ খারাপ রাস্তা। তার মধ্যে বড় বড় ট্রাক চলছে। মানে এখনও প্রায় 10 কিলোমিটার, কিন্তু যেটা কভার করে আসছি একেবারে রাস্তা বলে কিছু নেই। এইখানটা অবশ্য একটু রাস্তাটা ভালো পেয়েছি আবার। এই প্রায় পৌঁছে গেছি মানস ন্যাশনাল পার্ক। আর আমাদের যে ডেস্টিনেশন আজকে, যে হোমস্টে, সেটা দেখাচ্ছে 3.3 কিলোমিটার। তো আলটিমেটলি পৌঁছালাম। তো প্রায় দমদম থেকে আমার 915 কিলোমিটার রাস্তা। তো গতকাল 12টায় বেরিয়ে রায়গঞ্জে নাইট স্টে করলাম। নাইট স্টে করে তারপর আলটিমেটলি আজকে এখন প্রায় 10:30 বাজে, 10:38 বাজে। আলটিমেটলি এই যে চলে এসেছি আমাদের আজকের ডেস্টিনেশনে। প্রীতিদা এখনো জামা কাপড় খোলেনি। প্রায় 11টা বাজতে যায়, তাই তো? 10:50। বাইরেটাও সুন্দর, এই যে খাওয়ার জায়গা এখানে। কালকে সকালে এখন জাস্ট খাবো আর চান করব। সুন্দর, ব্যবস্থাটা সুন্দর, পুরোটাই আছে। খাবো, চান করব আর ঘুমোবো এখন, তাই তো? একদম। তারপর বাদ বাকি সকালে দেখা যাবে। সকালবেলা আমরা এই যে জঙ্গল সাফারির জন্য বেরোচ্ছি। এই যে গাড়ি চলে এসছে। মর্নিং দাদা। আর এই যে আমরা যেখানে আছি, পাঠকস ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট, খুব সুন্দর। সকালবেলার আপনার ব্রেকফাস্টটা খুব সুন্দর ছিল, আর থাকার ব্যবস্থাও খুব সুন্দর। যারা আসতে চান আমরা নাম্বার দিয়ে দেবো। দাদা খুব ভালো। দাদার পুরো নাম কি দাদা? আমার নাম কৃষক পাঠক। এই মানুষের গেটে আমরা দাঁড়িয়ে রয়েছি, ঢুকবে আমাদের জিপসি মানুষের গেটে দিয়ে ঢুকতে আরম্ভ করেছে। আমরা আস্তে আস্তে ঢুকছি।
নো প্লাস্টিক জোন। বাহ, আস্তে আস্তে মানুষের গেট দিয়ে আমরা ভেতরে ঢুকে গেলাম। আমাদের জিপসি সামনে এগিয়ে চলেছে। আমাদের আজকে ফুল ডে সাফারি আছে। ফুল ডে সাফারি মানে নেপাল মানুষ এবং রয়্যাল মানুষ, যেটা ভুটানের পাংবাং পর্যন্ত যাবে। তো সেই ফুল ডে সাফারি আছে। আমরা আস্তে আস্তে, দুপাশেই জঙ্গল, সামনেটা এইটাও জঙ্গল। আমাদের জিপসি সাফারি, পিতিদা তাকাও। তো আমরা আরম্ভ করে দিয়েছি অলরেডি, মিনিট 5 হলো। আর আমাদের সামনে গানম্যান আছে। দেখা যাক কত দূর যাওয়া যায় বা কি কি দেখা যায়। পাশ দিয়ে নদী চলে গেছে, আর ওই যে সামনে ভুটানের পাহাড়গুলো দেখা যাচ্ছে। ওই যে সামনে ভুটানের পাহাড়, একদম পরিষ্কার ওয়েদার, একদম নীল আকাশ, পরিষ্কার নীল আকাশ। একদম সামনে ভুটানের পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর একদম নীল আকাশের মধ্য দিয়ে, নীল আকাশের নিচে আমাদের জিপসি সাফারি। আর এই যে আমরা আরম্ভ করেছি আমাদের সাফারি। প্রায় 20-25 মিনিট হয়ে গেল আমরা ঢুকেছি। যদিও এখনো কোনো জীবজন্তুর দেখা পাইনি, কিন্তু দুপাশের প্রকৃতি অসাধারণ। প্রকৃতি তার সৌন্দর্য যেন একেবারে উজাড় করে ঢেলে দিয়েছে। আর আজকে ওয়েদারও সেই রকম চমৎকার, ক্রিস্টাল ক্লিয়ার স্কাই। আজকে তার মধ্যে দিয়েই আমাদের এই যে জিপ সাফারি চলছে। এখানে বেশ নিবিড় জঙ্গলের মধ্য দিয়ে আমরা চলেছি। আর ডান দিকে একটা ওয়াচ টাওয়ারের মতো দেখা যাচ্ছে। ছোটো ছোটো ওয়াচ টাওয়ার জঙ্গলের ভিতর করা আছে। আমরা এখানে একটু থামলাম। এখান থেকে মানুষের পাশ দিয়ে, মানুষের মধ্য দিয়ে অ্যাকচুয়ালি বয়ে চলেছে বেকি রিভার। আর ওই যে ওই দিকটা দেখা যাচ্ছে যে ভুটান, সেইটা দেখার জন্য আমরা একটু থামলাম এখানে। আর এখানে একটা মিউজিয়াম করা রয়েছে, যার ফলে দারুণ দেখাচ্ছে এখান থেকে বেকি রিভারটাও খুব সুন্দর দেখাচ্ছে। আর ওই দিকে তো ভুটান পাহাড়, সেটাও দারুণ দেখাচ্ছে। মানুষ যে রিজার্ভ ফরেস্ট, তার মধ্যে একটা মিউজিয়াম করা রয়েছে। বেশ সুন্দর মিউজিয়ামটা। এই যে রাইনোর একটা প্রতিকৃতি রয়েছে, বিরাট বড়, বিরাট সাইজ। আর এটা হচ্ছে বাঘ। এটা অরিজিনাল 1986 সালে এটাকে মারা হয়। এখানে তার ইতিহাসটা লেখা রয়েছে। আর এটা হচ্ছে এলিফ্যান্ট থাইবোন, হাতির থাইবোন। আর এই যে মানুষ রিজার্ভ ফরেস্টের পুরো ম্যাপটা এখানে দেওয়া রয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এখানে বিভিন্ন অন্যান্য প্রাণীর স্টাফ করা অংশ আছে। মাঝখানে যে মিউজিয়ামটা আছে, মিউজিয়ামটা দেখে আমরা চলেছি আস্তে আস্তে। আর ওই ওপারে কিন্তু হাতিটা দেখা যাচ্ছে, যদিও অ্যাকশন ক্যামেরায় অতটা হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু আমি ক্যামেরায় তুলেছি। ওই যে দাঁতালো হাতি। আর যে বেকি রিভারের ঠিক উল্টো দিকে দাঁতাল হাতিটা ঘুরে বেড়াচ্ছে এখনো। ও পানি, জলে বাফেলো আছে। ওই তো দেখো বাফেলোগুলো চান করছে। তো যাই হোক, এখনো পর্যন্ত এই বাফেলো আর হাতি দেখতে পেয়েছি। দেখা যাক অন্য কিছু দেখা যায় কিনা। আর এই যে বেকি রিভারের পাশ দিয়ে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এই যে এখানে দেখাচ্ছে ওয়েলকাম টু রয়্যাল মানস ন্যাশনাল পার্ক, অর্থাৎ ভুটানের যে মানস ন্যাশনাল পার্কের যে প্রবেশদ্বার, সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি।
এখানে আইডেন্টিটি কার্ড জমা দিতে হবে, দেখা যাক কি বলে। হ্যাঁ, এই আমাদের ভোটার আই কার্ড জমা পড়ছে। এখানে ভোটার আই কার্ড জমা দিতে হয় এবং কিছু সামান্য ফিজ আছে। ফিজটা দিয়ে এখান থেকে আমরা ভুটানের মধ্যে প্রবেশ করব। মানুষের যে ভুটানের অংশ রয়্যাল মানস, সেখানে প্রবেশ করব। এই আমরা ভুটানের মধ্যে প্রবেশ করলাম। মানসের যে ন্যাশনাল পার্কের যে অংশ রয়্যাল মানস, মানস জাতীয় উদ্যানের যে ভুটানের অংশ রয়্যাল মানস, তার মধ্য দিয়ে আমাদের সাফারি চলছে। আর এই জাস্ট আমরা ভুটানের গেট ক্রস করলাম। গেট ক্রস করে আমরা প্রায় 14 কিলোমিটার যাব পাংবাং পর্যন্ত। এইখানটায় বেকি রিভারের ধারে আমরা একটু নামলাম, বেশ চমৎকার দেখাচ্ছে। ভুটানের মধ্যে এখন আমরা আছি রয়্যাল মানস, এবং বেকি রিভার খুব চমৎকারভাবে বয়ে চলেছে। আর এই যে আমাদের জিপসি, আমাদের সাফারি গাড়ি, এই দিকটাও কিন্তু খুব সুন্দর, এই দিকটাও কিন্তু চমৎকার। মনাস্ট্রি ও বলা मंदिर है, হ্যাঁ मंदिर মন্দির। সামনে এখান দিয়ে বেকি রিভারের বেশ বিরাট আওয়াজ, ঘুরে 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 বয়ে চলেছে। চমৎকার চারিপাশটা। ভুটানের মধ্যে মানুষের যে অংশটা রয়্যাল মানস, সেটা প্রায় শেষের পথে। আর আমরা এই যে জনবসতি অংশ, এই অংশটাতে আমরা প্রবেশ করছি। সেই কারণে এখানে ভোটার আই কার্ড জমা করতে হবে। আমাদের জিপসি যিনি ড্রাইভার, তিনি গেলেন ভোটার আই কার্ড জমা করতে। আর এখানে কিন্তু জনবসতি আরম্ভ হয়েছে এখান থেকে, আর পাশ দিয়ে বাকি রিভার চলে গেছে। আর এই যে রাস্তা, এই রাস্তা ধরে আমরা চলে আসলাম। দারুণ। আমরা এই যে পাংবাংয়ে নেমেছি, এটা ভুটানের মধ্যে। এখানে খাবারটা অর্ডার করে দিয়ে যেতে হবে। ভাত আর চিকেন আর ডাল পাওয়া যাবে, যা পাওয়া যাবে তাই অর্ডার করে দিলাম। এখন দেখি সামনের দিকে একটু যাব, সামনের দিকে একটু নদীর ওখানটা যাব, তার মাঝখানে এসে ফেরত খাবার দাবার খেতে হবে। চলে এসেছি পাংবাংয়ে। ভুটানের এই যে জায়গাটা এই পর্যন্তই, মানে মানুষে যদি ফুল ডে সাফারিটা নেওয়া যায় তাহলে এই পর্যন্তই আসা যায়, এই ব্রিজ পর্যন্ত। এই বেকি রিভারে না, ওই এই যে বেকি রিভার, আর এই যে হ্যাঙ্গিং ব্রিজ একটা চমৎকার বেকি রিভার। আর আমরা এখন ভুটানের মধ্যে ঘোরাফেরা করছি। বাহ, চমৎকার। এই দিকটা থেকে বেকি রিভার চমৎকার ভাবে বয়ে চলেছে। বাহ, আশেপাশটা দারুণ সুন্দর লাগছে। আর এই যে আমাদের ফরেস্টের গাইড দাদা, হ্যালো, আমাদের ড্রাইভার দাদা। বেকি রিভারের উপরে এই হ্যাঙ্গিং ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে একটা আলাদাই রোমাঞ্চকর অনুভূতি হচ্ছিল। পাংবাংয়ে বেশ কিছুটা সময় কাটিয়ে লাঞ্চ করে আবার আসামে ফেরত এসে এই বেকি রিভারের পাশে এই চমৎকার স্রোতস্বিনীর ধারে আমরা বেশ কিছুটা সময় কাটালাম। ওই দেখুন
সামনে হাতি কান নাড়াচ্ছে, একদম কাছে, আমাদের জিপসির একদম কাছে। কিন্তু শুধু ওই একটা হাতি নয়, এই যে চারিপাশের এই যে ঘাসের জঙ্গল, এর মধ্যে কিন্তু হাতির দলে দলে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখুন আরেকটা। এখানে আবার রাস্তার পাশে ময়ূর খেলা করে বেড়াচ্ছে। বাহ, চমৎকার রং, বাহ বাহ, দারুণ দেখাচ্ছে, দারুণ। শেষে পড়ন্ত বিকেলের আলোয় আমরা এই যে উঠেছি ওয়াচ টাওয়ারে। এই ওয়াচ টাওয়ার থেকে ওই যে দূরে দেখা যাচ্ছে গন্ডার আর তার শাবক চলে যাচ্ছে আস্তে আস্তে। আর ওদিকে হাতির পালটা ডান দিকে আছে, ওই দিকটাও যাব। আর বাঁ দিকে বেশ কিছু ময়ূর দেখতে পাচ্ছি, ময়ূরও খেলা করে বেড়াচ্ছে। একদম পড়ন্ত বিকেলের আলোয় কিন্তু আমাদের এই ওয়াচ টাওয়ারে এসে আমাদের নিরাশ কিন্তু হতে হলো না। একদম মানস ন্যাশনাল পার্কের একদম শেষ বেলায় এই যে একদম হাতির দল একদম সামনে চলে এসছে। 1 2 3 4 5 6 7 8, এই যে 8খানা হাতি এখানে দেখা যাচ্ছে। আর ওই যে তার পেছনে দুটো, একটা রাইনো এবং তার ছানা। দারুণ দারুণ, একদম শেষ বেলায় এসে একদম ইচ্ছে পূরণ হয়ে গেল আমাদের। একদম কাছে এখান থেকে এই হাতির পাল, দারুণ, দাঁতাল হাতি। আর ওই যে রাইনোটা এখনো দাঁড়িয়ে রয়েছে ওখানে, একটু দূরে, কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে। আর এদিকে হাতির পাল। হ্যালো ফ্রেন্ডস, তো আপাতত আমাদের মানস ন্যাশনাল পার্ক তার জঙ্গল সাফারি হয়ে গেছে, রাত্রের খাবারও খাওয়া হয়ে গেছে। এবার এই মানস ন্যাশনাল পার্ক সম্পর্কে কিছু কথা যেটা বলার, মানস ন্যাশনাল পার্ক যদি আমরা বলি তাহলে অনেকেই হয়তো বুঝতে পারবেন না জায়গাটা কোথায়। তো প্রথমেই বলে দিই, জায়গাটা খুব কাছে, খুব কাছে মানে আমরা আসামের আরও একটা ন্যাশনাল পার্কের সঙ্গে পরিচিত, কাজিরাঙা ন্যাশনাল পার্ক, খুবই বিখ্যাত, কিন্তু মানুষটা অতটা প্রচলিত নয়। মানস ন্যাশনাল পার্কে আসার রাস্তা কিন্তু খুবই সহজ। কিভাবে আসবেন আপনারা আসতে চাইলে? আমার মতো যারা বাইক রাইডার, বাইক করে বা নিজের গাড়ি করে আসতে চায়, আসতেই পারেন। আমার যেমন দমদম থেকে এই মানস ন্যাশনাল পার্কের দূরত্ব 915 কিলোমিটার। কোন রাস্তা ধরে আসবেন? আজকাল গুগল ম্যাপের যুগ, গুগল ম্যাপ দেখলেই খুললেই বুঝতে পারবেন। তবু যারা আরেকটু জানতে চান তাদের জন্য আপনারা আসতে পারেন জলপাইগুড়ি রোড হয়ে, ময়নাগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার হয়ে, বঙ্গাইগাঁও হয়ে, তারপর বরপেটা রোড থেকে বাঁদিকে। বরপেটা রোড পর্যন্ত মোটামুটি হাইওয়েই পাওয়া যাবে, যদিও মাঝখানে কিছুটা রাস্তা কিন্তু খারাপ। আসামের অংশ নয়, ওয়েস্ট বেঙ্গলের অংশে। তো এরকম খারাপ একটু আধটু প্যাচ থাকতেই পারে, সেটা অসুবিধে নেই। আর যারা ট্রেনে আসতে চান তাদের জন্য কিন্তু খুব সুবিধে। কি, আপনারা বরপেটা রোড স্টেশনে নামবেন, বরপেটা রোড স্টেশন থেকে মানস ন্যাশনাল পার্ক 21 কিলোমিটার ডিস্টেন্স। এই 21 কিলোমিটার রাস্তাটি একটু খারাপ, কিন্তু ঠিক আছে। 21 কিলোমিটার আসার জন্য বরপেটা রোডে তো গাড়ি পেয়ে যাবেনই। থাকবেন কোথায়? মানুষে থাকার জন্য আশেপাশে কিন্তু অনেকগুলো রিসর্ট আছে, হোমস্টেতে আছে। যেমন আমি একটা হোমস্টেতে আছি, পাঠকস B&B, মানে বেড অ্যান্ড ব্রেকফাস্ট। এরকম অনেক হোমস্টে আছে, রিসর্ট আছে। তারা তাদের বাজেট অনুযায়ী সেই রকম জায়গায় থাকতে পারেন। কোন সময়টা সব থেকে বেশি ভিড় হয়? সব থেকে বেশি ভিড় হয় ডিসেম্বর জানুয়ারি মাসে। ডিসেম্বর জানুয়ারি মাসে আসার আগে একটু চিন্তা ভাবনা করে আসবেন যে অত ভিড়ভাট্টা জায়গার মধ্যে যাব কিনা। আর অবভিয়াসলি পুজোর সময়, দুর্গা পুজোর সময় একটু তো ভিড় হয়। কোন সময় আসা সব থেকে ভালো? প্রথম কথা, জঙ্গল সাফারির জন্য আদর্শ টাইম আমাদের নভেম্বর টু মার্চ। আমি যেমন এসেছি, আজকে নভেম্বরের 9 তারিখ। নভেম্বর টু মার্চ। এবার ডিসেম্বর জানুয়ারি তো ভিড় হয়। যদি ফেব্রুয়ারি মার্চ আসেন সব জায়গায়, সমস্ত জঙ্গলেই, তাহলে কিন্তু জীবজন্তু জানোয়ার দেখার কিন্তু চান্স অত্যন্ত বেশি, খুবই ভালো। সেই সময় আসতেই পারেন। আর এখানে
সাফারি যদি আসেন মানুষে, তো এখানে আপনাকে সাফারি করতে হবে। সাফারির এখানে জিপ সাফারি আছে, এলিফ্যান্ট সাফারি আছে। এলিফ্যান্ট সাফারিও নিতে পারেন, জিপ সাফারিও নিতে পারেন। এলিফ্যান্ট সাফারির দাম একটু কম পড়বে, কিন্তু খুব বেশি এরিয়া কভার হবে না। আর যদি জিপ সাফারি করেন, তাহলে জিপ সাফারিও কিন্তু দুরকম। একটা ফুল ডে সাফারি। ফুল ডে সাফারিটা কি সেটা বলার আগে একটু বলে দিই, মানস ন্যাশনাল পার্ক এটা কিন্তু শুধু ভারতে নয়। মানস ন্যাশনাল পার্ক তার কিছুটা অংশ ভারতে, অর্ধেকটা ভারতে আসামে, এবং অর্ধেকটা কিন্তু ভুটানে। তো ফুল ডে সাফারি যদি আপনি এখানে করেন, তাহলে একটা সুবিধা আছে, আপনারা ভুটানের মধ্যে যে মানস ন্যাশনাল পার্কের যে অংশটা, যেটাকে রয়্যাল মানস নামে পরিচিত, সেই অংশটা কিন্তু আপনারা অ্যাভেল করতে পারেন, খুব ইজিলি অ্যাভেল করতে পারবেন, যেতে পারবেন। এবং ভুটানের এখানে যে প্রবেশদ্বার, সেখান থেকে প্রায় 14-15 কিলোমিটার জায়গা আপনারা যেতে পারেন, কোনো অসুবিধে নেই। যদি হাফ ডে সাফারি করেন, তাহলে সেটা ভুটানের মধ্যে থাকে না, মানুষের মধ্যেই ঘোরাফেরা করে। আর তাহলে কোনটা করবেন, হাফ ডে করবেন না ফুল ডে করবেন? প্রথম কথা, যারা একটু ভুটানের মধ্যে যেতে চাইছেন, যে মনে হচ্ছে আমি ভুটানের অংশটাতে যাব, তারা আরামসে ফুল ডে সাফারি করতে পারেন। আমি নিজে আজকে ফুল ডে সাফারি করেছি এবং ভুটানের অংশে ভালো লেগেছে। ভুটানের অংশে কিন্তু মানুষের এরিয়াগুলো কিন্তু পার্বত্য এরিয়া, আর যে অংশটা আসামের মধ্যে সেটা কিন্তু মোটামুটি সমতল এরিয়া, এবং জীবজন্তু দেখা যাওয়ার চান্স কিন্তু সমতলেই বেশি। মানে যারা শুধু জীবজন্তু দেখা যাওয়ার সম্ভাবনা থেকেই সাফারি করতে চান, তাহলে তাদের কিন্তু ফুল ডে সাফারি মানে ভুটানের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। আর একটা বিষয়, জঙ্গলকে ভালোবেসে আসুন। শুধু জীবজন্তু সবসময় দেখতে পাবো তার মতো কিন্তু নয়। আর কি কি দেখবেন এখানে? মানস মেনলি টাইগার রিজার্ভ, এলিফ্যান্ট রিজার্ভ ফরেস্ট, ওয়াইল্ড বাফেলো রিজার্ভ ফরেস্ট, এবং রাইনো মানে একশৃঙ্গ গন্ডার, সেটাও আছে। আজকে আমরা কিন্তু বাঘ দেখতে পাইনি, যেটা দেখেছি বাঘ রাস্তার উপর দিয়ে রাস্তায় পটি করে চলে গেছে, তার মানে জাস্ট কিছুক্ষণ আগে বাস রাস্তা ক্রস করেছে, কিন্তু বাঘ দেখতে পাইনি। কিন্তু সুন্দরভাবে রাইনো বা এলিফ্যান্ট এগুলো কিন্তু দেখতে পেয়েছি। ওয়াইল্ড বাফেলো তো একটা সময় আমাদের গাড়ির সামনে এমনভাবে চলে আসে যে মনে হলো যে গাড়ি তাড়া করবে। যাই হোক, এটা কিন্তু আছে। আর এবার হচ্ছে সাফারির খরচ কত। ফুল ডে সাফারি মোটামুটি আমরা যেটা আজকে করলাম, ক্যামেরা চার্জ এক্সেট্রা এক্সেট্রা নিয়ে 8,100 টাকা মতো পড়লো। হাফ ডে সাফারি 4,500 টাকার মধ্যে হয়ে যাবে, মোটামুটি করতে পারেন। এটা জিপ সাফারির কথা। এইবার প্রশ্ন হচ্ছে, আপনি কাজিরাঙাতে যাবেন না মানসে আসবেন? আমি বলবো দুটোতেই যান। কাজিরাঙার মতো, মানুষের মতো। আর যদি কম্পেয়ার করেন, তাহলে কাজিরাঙায় রাইনো মানে একশৃঙ্গ গন্ডার, সেটা দেখতে পাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। হোয়ারাজ মানুষে কিন্তু একশৃঙ্গ গন্ডার অতটা নেই, আছে, কিন্তু এটা টাইগার রিজার্ভ এবং প্রচুর পরিমাণে হাতি, ওয়াইল্ড বাফেলো এইগুলো কিন্তু আছে। হরিণ তো আমি দেখিনি আজকে, কিন্তু ময়ূর, প্রচুর ময়ূর, মানে একেবারে মুরগি চড়ার মতো ময়ূর ঘুরে বেড়াচ্ছে, গরু চড়ার মতো হাতি ঘুরে বেড়াচ্ছে, এরকম ব্যাপার। আর যদি আয়তনের দিক থেকে তুলনা করেন, তাহলে মানুষের যে কোর এরিয়া, সেটা কাজিরাঙার কোর এরিয়ার থেকে ডবল ভলিউমে, এবং মানুষের যে বাফার জোন, সেটা কাজিরাঙার বাফার জোনের থেকে 3 টাইমসে। সো ভলিউমের দিক থেকে কিন্তু মানুষ অনেক ব্যাপকতা জুড়ে আছে। তবু বলবো, কারোর সঙ্গে কারো কম্পেয়ার হয় না। মানুষের মতো, কাজিরাঙার মতো। মানুষের একটা সুবিধা আছে, আসার সুবিধাটা কিন্তু অনেক বেশি। মানে যেখানে কাজিরাঙা আপনাকে গুয়াহাটি পার হয়ে আবার অনেকটা যেতে হবে, সেখানে আপনি বরপেটা রোড, সেখান থেকে মানে গুয়াহাটি প্রায় 150 কিলোমিটার আগে বরপেটা রোড, সেখান থেকে আপনি আরামসে মানুষ অ্যাভেল করতে পারেন। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম মানস, আসাম। আমরা মানস ন্যাশনাল পার্কের এই যে গেটের কাছেই আছি।
গেট থেকে 200 মিটার দূরে আমাদের এটা যেটা হোমস্টে পাঠকস বিএনবি বেড অ্যান্ড ব্রেকফাস্ট। দুটো ঘর আছে এনাদের। আমাদের বাইক, এখানে দুটো ঘর আছে ওনাদের। হোমস্টে, চমৎকার চা বাগান। তো আশপাশটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দারুণ দারুণ পরিবেশ, খুবই সুন্দর। আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের হোমস্টে থেকে। এলাম, খুব ভালো লাগলো। বেরিয়ে পড়লাম মানসের, আমরা যেখানে ছিলাম পাঠক বিএনবি, সেখান থেকে। এবার যেটা অসুবিধে হয়েছে, কালকে রাত্রে দেখছি আমার বাইকের বাঁ দিকের ইন্ডিকেটার জ্বলছে না, পেছনের। ওটা আবার ঠিক করতে হবে, কেটে গেছে হয়তো, দেখি কোথায় পাওয়া যায়। কিন্তু সমস্যা হচ্ছে সকাল 7:30টায় আমরা বেরিয়ে পড়লাম, আর কাছাকাছি বরপেটা রোড আছে। বরপেটা রোডে কি এত সকালে খুলবে? তার উপর আজকে রবিবার, নাও খুলতে পারে। যদি না হয় তাহলে বঙ্গাইগাঁও থেকে ঠিক করতে হবে। যাই হোক, বাই বাই মানুষ, আবার কোনো একদিন হয়তো দেখা হবে। এই যে এইখানটায় মানে মানুষের মেন গেট থেকে 500 মিটার মতো দূরে এটা হচ্ছে জিপ সাফারি অ্যাসোসিয়েশন। এখান থেকে জিপ সাফারি বুক করাই যায়। আর এই যে বেরিয়ে যাচ্ছি আমরা একদম মানুষের এই জায়গা থেকে। চারিপাশে চা বাগান। আগের দিন আসার সময় রাত্রে যখন এসেছিলাম তখন জায়গাটা মানে প্রকৃতিটা তো ভালো বোঝা যাচ্ছিল না, এই কারণে তখন একদম প্রায় রাত 10:30 বাজে। এখন ফিরে যাওয়ার সময় একটু আশেপাশের প্রকৃতিটা একটু দেখে নেওয়া যেতে পারে। তবে বরপেটা রোড থেকে এখানে আসার জন্য যে 21 কিলোমিটার, সেই 21 কিলোমিটারের রাস্তা কিন্তু ভালো নয়। লাস্ট কিলোমিটার 3 রাস্তা ভালো, কিন্তু তার আগে যে রাস্তাটা সেটা কিন্তু খুবই খারাপ। বিস্তৃত চা বাগান, সেই বিস্তৃত চা বাগানের পাশ দিয়েই আমরা চলেছি আমাদের আজকের গন্তব্য। দেখা যাক, আজকেও প্রাইমারিলি ঠিক আছে, রাজা ভাত খাওয়াতে হয়তো থাকতে পারি, বা যদি জয়ন্তীতে ঢুকতে পারি। দেখা যাক কোথায় হয়। মানস ন্যাশনাল পার্ক দেখে আমরা ফেরত চললাম। তো এই পর্বে এই পর্যন্তই থাক বন্ধুরা। পরের পর্বে আমরা আসি বক্সা জয়ন্তীর চমৎকার ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, এবং ভ্রমণের এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।